আসলে প্রবলেমটা কোথায় জানো? গন্ডগোলটা হচ্ছে গোড়াতে। সবাই নিজেদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে দাবি করছে, কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে গেলে কতটুকু যোগ্যতা থাকতে হয় বা ন্যূনতম কতটুকু যোগ্যতা থাকলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে নিজেকে দাবি করা যায়, এটাই কারোর মধ্যে জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই। এই সেন্সটাই নেই কারোর মধ্যে। এই যে আমি এদের দুজনের কথা বলছি, আমাদের কন্ট্রোভার্সি কিং আর কন্ট্রোভার্সি কুইন দুজনের কথা বলছি। এই যে এরা বারবার এই রোগটাকে কেন্দ্র করে নতুন ধরনের যে ভয় ভীতি মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। দেখো, অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী, বেশিরভাগ বুদ্ধিমতী, মানে কারণ মহিলারাই এদের ভিডিও দেখেন, তো বেশিরভাগ বুদ্ধিমতী ভিউয়ার্সরাই কিন্তু লিখছে যে এই যে তোমরা বারবার প্যানক্রিয়াটাইটিস বলছো, প্যানক্রিয়াটাইটিস বলছো, এই প্যানক্রিয়াটাইটিস অ্যাকচুয়ালি যদি হয় তাহলে তুমি এখানে বসে থাকতে পারতে না। প্যানক্রিয়াটাইটিস একটা ভয়ানক সত্যি রোগটা যখন সেই রকমভাবে গ্রো করবে বা সেই রকমভাবে রূপ ধারণ করবে, তখন কিন্তু কোনো পাবলিক বসে থেকে 2 ঘন্টা ভিডিও করে তাকে আবার প্রাইভেট করে এত ক্ষমতা কারোর থাকে না। তখন স্যালাইন চলবে, তখন অক্সিজেন মাস্কও পরতে হবে, তখন অনবরত বমি হবে, তখন তাকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় থাকবে না। অ্যাকচুয়াল প্যানক্রিয়াটাইটিস যদি সেই রোগের গিয়ে যদি দাঁড়ায়, ঠিক আছে। নর্মাল সুগার নর্মালি অনেক সময় হয় জিনগত কারণে, যখন কোনো জেনেটিক রোগ যদি বহন হয়, ধরো বাবা মা বোন দাদা ভাই এগুলো যদি জেনেটিকভাবে যদি এই প্যানক্রিয়াসের রোগে যদি সংক্রমিত মানে আক্রমিত বা সংক্রমিত যদি হয়, এই রোগটা যদি সংক্রমণ হয় জেনেটিকভাবে, তাহলে কি হয়? নর্মাল শুরু হয় মানুষের কোথা থেকে? মানুষ জানতে পেরে যায় নর্মাল যে প্যানক্রিয়াস ইনফ্ল্যামেশন যেটাকে বলে, সেই ব্যাপারটা থেকে জানতে পেরে যাবে যে রোগটার উৎপত্তি হচ্ছে। তাহলে রোগটা যদি গোড়ায় ধরা পড়ে যায় তখন আর কোনো ব্যাপার না। আর তখন কি হয়, একটা কি বলবো, প্রতিদিন মেডিসিন নিতে হবে, যোগার মাধ্যমে থাকতে হবে, বিভিন্ন মানে মেন হচ্ছে যোগা থেরাপি, ঠিক আছে। তারপরে তোমার এই সমস্ত ব্যাপারে অনেক ভালো হয়ে যায়। এগুলো এমন কিছু ব্যাপার নয়, ভালো হয়ে যায় নর্মাল। মানে যেটা এখন হয়েছে সেটা হচ্ছে প্যানক্রিয়াসের ইনফ্ল্যামেশন হচ্ছে, যার জন্য ইনসুলিন হরমোনটা প্যানক্রিয়াস থেকে তো ইনসুলিন হরমোনটা তো নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে, তো সেই ক্ষেত্রে ইনসুলিন হরমোনটা যেটা নিঃসরণটা কম হয়ে যাচ্ছে। তখনই কি হচ্ছে, সুগারটা ওঠা নামা যেটা ফ্র্যাকচুয়েট হয়, এই ফ্র্যাকচুয়েশন হচ্ছে, যেটা তোমরা বুঝতে পেরে যাচ্ছ কথার মাধ্যমে। কিন্তু পাবলিকের কাছে বারবার প্যানক্রিয়াস সংক্রমিত, প্যানক্রিয়াস সম্বন্ধে এত বেশি বাড়াবাড়ি তথ্য বলা হচ্ছে যে মানুষকে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে। তো একজন ইনফ্লুয়েন্সার, যে নিজেকে ইনফ্লুয়েন্সার বলে মানে মনে করে, বা যে নিজেকে একজন ব্লগার মনে করে, মানে যে আমি ব্লগার, আমি অ্যাকচুয়াল মানের ব্লগার, আমি ব্লগিং করি, ব্লগিংয়ের ক্ষেত্রেও মানুষকে ঠিকঠাক ইনফরমেশনটা দিতে হয়। এখানে প্রত্যেকটা মুহূর্তে রং ইনফরমেশন চলছে, তাই তো? রং ইনফরমেশন চলছে। তাহলে যখন জানতে পেরে গেছে তখন কি চিকিৎসার জন্য যাচ্ছে। নর্মালি চিকিৎসা হবে একটা, ব্যাস। তাতে যদি ইনসুলিন নিতে বললে ইনসুলিন নিতে হবে, অনেক সময় ইনসুলিন নাও নিতে বলে, ঠিকমতো ডাক্তারের পরামর্শ পেলে, ঠিকমতো ডাক্তারের সান্নিধ্য পেতে হয়, ঠিকমতো জায়গায় গিয়ে দেখাতে হয়। যদি সেরকমভাবে জানতে পেরে যায় তাহলে ব্যাস, ইনসুলিনও নেওয়ার দরকার পড়ে না, নর্মাল ওরাল মেডিসিনেই মানে সুগারের মেডিসিনেই ঠিক হয়ে যায়। প্যানক্রিয়াসের জন্য কিছু বাধ্যবাধকতা থাকে, খাবারের হ্যানা ত্যানা এই সমস্ত কিছু থাকে। এবার দেখো, এই যে যার ফ্যামিলিতে সুগার আছে, সুগারের পেশেন্টের সুগার ফ্র্যাকচুয়েট করে, যে বলছে কখনো 280 290 হ্যানা ত্যানা এরকম ধরনের, 250 আপ, 245 250 আপ যার সুগার থাকছে, পিপি থাকছে বা হ্যানা ত্যানা থাকছে, তো তার ক্ষেত্রে তোমরা বলো যে কি করে একটা পরিবারে একজন স্বামীর এত বড় মানে সুগারের এরকম পেশেন্ট, তারপরে 2 দিন অন্তর কিভাবে এই যে মানে কি বলবো, 2 দিন ছাড়া রেড মিট, 2 দিন ছাড়া খাসি মাংস হচ্ছে, লাল লাল কষা কষা খাসির মাংস, জিভ থেকে জল পড়ছে দেখলে একবারে। কি করে এগুলো হতে পারে? কখনো দেখছি তার জন্য হালকা পাতলা হচ্ছে, বাড়ির জন্য একটু ঝাল মানে কষা কষা হচ্ছে, একটু তেল ঝাল মশলা বেশি দেওয়া হচ্ছে। ভাই রেড মিট তো রেড মিটই হয়। আমি তো জানি সুগারের পেশেন্ট মানে প্রচুর খাবার রেস্ট্রিক্টেড রাখতে হয়, রেড মিট তো ভুলে যেতে হয়, তার নাম নিশান পর্যন্ত আনা উচিত না। মানে তুমি যদি লোভ সংবরণ করতে পারো তাহলে সব কিছু, অবশ্যই এই বয়সে খাওয়ার ইচ্ছে জাগে, সবই ইচ্ছে জাগে, কিন্তু যার এইরকমভাবে ফ্র্যাকচুয়েশন হচ্ছে তাকে তো একদম বাধার মধ্যে থাকতে হবে, মানে বেঁধে দেওয়া একটা ডায়েটের মধ্যে থাকতে হবে। সে কি করে ডায়েটটা বারবার পেরিয়ে যায়,
তাই না? এই জিনিসগুলো ভাবতে হবে। তো যাই হোক, ছেড়ে দাও, এগুলো বলে কোনো লাভ নেই, এই সমস্ত বলে কোনো লাভ নেই। এগুলো যে যার জ্ঞান, যে যার নিজস্ব বুদ্ধি। এইবার আসি পরের কথায়। এর জন্য বলা হচ্ছে যে টাকা পয়সা নেই। প্রথমে বলা হলো আমার হাতে টাকা পয়সা নেই, আমার সাধ্যের মধ্যে আমি টিনের ঘর করব। টিনের ঘর সাধ্যের মধ্যে করার কথা বলেও তিনজনের কাছে ধার হয়ে গেল। সাধ্যের মধ্যে ঘর করলে কাকে হাত পাততে হয়, ধার করতে হয়, আমার জানা ছিল না। পুরোপুরি বুঝুন পাবলিককে বোকা বানানো হয়ে গেল, ঘাস কানো হয়ে গেল। এবার সাধ্যের কথাটা বলতে হলো কখন, যখন ওই লোনের কথা বলতে হলো। আমি যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞান আছে, একজন ব্যাংকারের স্ত্রী হয়ে আমার যতটুকু জ্ঞান আছে, আমি ততটুকু জানি যে এই যে পার্সোনাল লোন আপাতত 1,00,000 টাকা সামথিং, 1,00,000, 5,000, 10,000, 15,000 এই সমস্ত টাকা পয়সা নিতে গেলে কখনো কাউকে বাড়িতে ভেরিফিকেশান হয় না, মানে ব্যাংক থেকে ভেরিফিকেশান আসে না। এগুলোকে বলা হয় পার্সোনাল লোন হিসেবেও মানুষ টুকিটাকি নিয়ে নিতে পারে। ভেরিফিকেশন কখন হয়, যখন একটা হিউজ টাকা পয়সা, এবং যখন হোম লোনের ক্ষেত্রে, যে তুমি বাড়ি তৈরি করছো, তোমার ভিটেমাটি অলরেডি আছে, তুমি বাইরে বেরিয়েছো একটা বাড়ি তৈরি করতে যাচ্ছ, বা তোমার কোনো চাকরি আছে, ভালো স্যালারিড আছে, মানে তুমি ভালো স্যালারিড, তো মানে একটা স্যালারিড পার্সন, তুমি তোমার টাকা পয়সা মাঝে 15-20 হাজার টাকা, 30,000 টাকা এরকম একটা অ্যামাউন্ট তুমি পাও। এবার তুমি হোম লোন নিতে চাইছো, তুমি সেই ক্ষেত্রে স্যাংশন করাবে, বা তোমার একটা ভিটেমাটি আছে, সেগুলো একটা ভেরিফিকেশন হয়। যে কিসের উপর নির্ভর করে, যে এই লোকটা যদি টাকা পয়সা দিতে না পারে, তাহলে এর এই প্রপার্টি আছে, আমরা ভবিষ্যতে এখান থেকে টাকাটা তুলে নিতে পারি। এটা হচ্ছে ব্যাংক তো তোমার আমার মুখ দেখে কিছু করবে না, তোমার এগুলো দেখে করবে, তখন ভেরিফিকেশন হয়। আজকে তোমরা বলো, এই যে বন্ধন ব্যাংকগুলো বসে থাকে লোন দেওয়ার জন্য, বন্ধন ব্যাংকের আওতায় মানুষ প্রচুর বন্ধন লোন নেয় এবং গোষ্ঠী লোনের পর্যন্ত সুবিধা হয়ে গেছে বিভিন্ন জায়গায়। সেটা এরা অস্বীকার করতে পারবে? 1,00,000 টাকা লোন নেওয়া আজকের যুগে ইউহি যারা টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, যারা মাছ বিক্রি করছে, যারা সবজি বিক্রি করছে, তারা পর্যন্ত, তাদের স্ত্রীরা নিজেরা নিচ্ছে এই লোন, স্ত্রীরা, বউয়েরা, আবার টাইম নিচ্ছে, সেই টাইমের মধ্যে শোধ করছে, কিস্তি দিচ্ছে, তারপর আবার পুনরায় লোন নিচ্ছে। স্বাভাবিক ব্যাপার। যেখানে ইউটিউব থেকে সে মাস গেলে একটা মাইনে পাচ্ছে, টাকা পাচ্ছে, তার উপর তার বিজনেস আছে, সব কিছু আছে, তার কাছে 1,00,000 টাকা লোন নিতে গেলে এইরকমভাবে ভেরিফিকেশন ওয়াইজ লোকের কাছে এত ফেনিয়ে হেনিয়ে, এত দুঃখের কথা বলে, এত কান্নাকাটি করে, তোমরাই বলো না, তোমরা তো ভিউয়ার, যাদের পেটে বুদ্ধি আছে, তাদের কথা, বুদ্ধি আছে, তাদের কথা ছেড়ে দাও। গ্রাম বাংলার মানে নেটিভ এরিয়াগুলোতে, একদম গ্রাম বাংলার যারা ভিতরের দিকে পড়ে আছে, সেই সমস্ত জায়গাগুলোতে মা কাকিমাদেরকে জিজ্ঞাসা করো, যারা পড়াশোনার পর্যন্ত জানে না, পর্যন্ত জানে না, একটা বলতে পারে না, তাদেরকে পর্যন্ত দেখে যাও, স্ট্যাম্প নিয়েও তারা 1,00,000 টাকা করে লোন নিচ্ছে, পরের বাড়ি কাজ করছে, টাইমে শোধ করছে, আবার তারা লোন নিচ্ছে, লোন পেয়ে যাচ্ছে। এই সুবিধে প্রত্যেকটা জায়গায় আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মা কাকিমা যে কেউ লোনটা নিয়ে নিতে পারবে, যে কারোর নামে লোন নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আমার লোন শোধ হচ্ছে না, আমি তুলতে পারছি না, আর একজনকে দিয়ে, আমার পরিবারের যে নিজে আমাকে ভালোবাসবে, আমার রিস্কটা নিতে পারবে, আমার কাছের মানুষ, সেও আমার লোনটা তুলে দিতে পারবে। এই হচ্ছে মেন ফ্যাক্ট। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পাবলিককে এত কিছু গুলবাজি দেওয়া হচ্ছে, সবই পরের দিন হয়ে যাচ্ছে। একদিন ব্যাংক থেকে ফোন এলো, পরের দিন ভেরিফিকেশান চলে এলো, পরের দিনকে মানে না হয়ে গেল, অবজেকশন পড়ে গেল, সব কিছু না হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, আবার সঙ্গে সঙ্গে ভালোবাসার মানুষ টাকাও পাঠিয়ে দিল। তাহলে চিন্তা করো যে এইভাবে যে পাবলিককে বোকা বানানো হচ্ছে, এগুলো কি তোমরা বুঝতে পারছো না? আজকালকার যুগে 1,00,000 টাকা লোন হিসেবে, ধার হিসেবে নেওয়াটা কোনো ম্যাটার করে? আজকালকার দিনে কোনো ম্যাটার করে? কিচ্ছু ম্যাটার করে না। যে কোনো মানুষ এই জিনিসটা করতে পারে। যে কোনো মানুষ, যদি তোমার যদি হিম্মত থাকে যে হ্যাঁ তুমি একটা কিছু করো, সেই জায়গায় একটা ব্লগার যে কিনা মাস গেলে যেমন করেই হোক, কন্ট্রোভার্সি হোক, ব্লগিং করে হোক, যেমন করেই হোক, দুটো টাকা রোজগার করে, তাই তো হয়ে গেল। এই কথাটা বলে দিলাম। এইবার আসি দালালের কথায়। হ্যাঁ রে দালাল, তুই তো খুব বড় বড় ডায়লগ মারছিস, তুই যে হারে চাটছিস না, তোকে দেখে যে কী শান্তি লাগে, বিশ্বাস কর। তোকে বলে না ওই গলায় পাট্টা পরানো, পুরো একদম, তুই মানে সেই দৌড়াচ্ছিস, মানে ঘোড়া দৌড় কাকে বলে তোকে দেখলে বুঝতে পারা যায়, তাই না? পরিষ্কার বুঝতে পারা যায়, তোকে সেই পাট্টা পরিয়ে দৌড় করাচ্ছে, তুই দৌড়ে যাচ্ছিস। ঠিক আছে, খুব ভালো লাগছে।
খুব ভালো লাগছে। মানে এরকম বশ্যতা স্বীকার করা, এইরকম ধরনের এতটা বিশ্বস্ত হওয়াটা দরকার ছিল, তাই না? ভালো কথা, ভালো কথা। চাট দেখি তুই কতদিন বশ্যতা স্বীকার করে থাকতে পারিস, এটা আবার দেখার বিষয় আছে। হ্যাঁ রে দালাল, তোকে তো তোর মানে মালিক তোকে তো রীতিমতো যা দিল দুদিন আগে, হ্যাঁ, আমাদের কন্ট্রোভার্সি কিং যেভাবে তোকে জুতোলো, মানে কিভাবে তোকে জুতো পেটা করলো, কেমন দিল, হেভি লাগছিল না? তোর তো আবার মোটা চামড়া হয়ে গেছে, কিছু করার নেই, তোকে ছাড়তে হবে। এই যে তোকে ছাড়তে হচ্ছে এত অপমানিত হওয়ার পরেও, এটা দেখে তো আমাদের আরও ভালো লাগছে। বিশ্বাস কর কী যে শান্তি, মানে বন্ধুরা বিশ্বাস করে বোঝাতে পারছি না তোমাদের কাছে, আমি এক্সপ্রেস করতে পারছি না। এই যে এত জুতো মারছে, জুতো খাচ্ছে, খাওয়ার পরেও এই যে ওকে চেটে চেটে ভিডিও করতে হচ্ছে পুনরায় পরের দিন, মানে এতে যে কী তৃপ্তি পাচ্ছি, কি শান্তি পাচ্ছি, মানে কি বলবো। ছিয়াত্তরের মন্বন্তরের পরেও যখন ভাত জল মানুষ পেয়েছিল না, আমার মনে হয়নি যে সেই সময়ও এই শান্তিটা লাভ করেছিল বলে তারা, আমার এখন যেটা মনে হচ্ছে। তার কারণ সেদিনকে কন্ট্রোভার্সি কিং বলে দিল যে আমার বউ অনেককেই পছন্দ করতে পারে, কিন্তু অনেক সময় আমার তাদের অপছন্দও থাকতে পারে। তার মানে বুঝতে পারলি আসল কথাটা তোকে কিভাবে জোতালো, বুঝতে পেরেছিস? এবার মনের কথা ভিডিওতে উগড়ে দিয়েছে, যখন বুঝতে পেরেছে না বেশি হয়ে গেছে, আবার টুটি চিপে ধরতে পারে, টুটি টেপে ধরতে পারে, কারণ তোর কাছে এখনো পর্যন্ত কি জিনিস আছে বা কি নেই সেটাই ওদের কাছেই এখনো পর্যন্ত অজানা। ওরা জানে না তো, ওরা এখনো সেটাই জানে না তোর কাছে আরও কী কী মানে পিটারিতে তোর থাকতে পারে, মানে পিটারাতে তোর থাকতে পারে, তোর ভান্ডারে থাকতে পারে। সেটা যখন মনে পড়েছে তখন ওরা ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে। তুই ভিডিওটাকে প্রাইভেট করার অনেক কিছু কারণ বলছিলিস না? হ্যাঁ, অনেক কিছু কারণ আছে, সেদিনকে অনেক কিছু বলেছে। এমনকি আমাদের কন্ট্রোভার্সি কুইনও বলেছিল যে একজন পিঠে ছোড়া ফুকেছে, আবারও যদি কেউ পেছন থেকে মারে তো তখন কি করব, তখন তাকেও পুরো পাত্তা কাট করে দেব, মানে এটা পর্যন্ত বলে দিয়েছিল। বুঝতে পেরেছিস? দেখ কীরকম ভালোবাসা, দেখ দেখ দেখ। আরে এগুলো তো আমরা জানি। যখন ভিউজে টান পড়লো, যখন বললো দালাল তারাও নিজের পরিবারকে বাঁচাও, তখনই সেই মুহূর্তেই তোকে ক্যামেরার বাইরে বার করে দিল। তার মানে বুঝতে পারছিস টাকাটা কতটা মানুষের কাছে ম্যাটার করে। সেখানে কোনো ভালোবাসা, কোনো আশেপাশের ভালোবাসা, মানে লাভ, কোনো কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে শুধুমাত্র জীবনের টাকা। স্বাভাবিক, আমি আমার নিজের কথা ভাববো, আমি তো বলবো 100% ভালো কাজ করেছে। পাগলেও নিজের ভালো বোঝে, সময় থাকতে নিজেকে ভালোটা বুঝে নিতে হয়। আমি যদি না খেতে পাই, আমাকে দুদিন বাইরের লোক কেউ খাওয়াতে আসবে না, ঠিক আছে? আমার সর্বনাশের জন্য 1000 মানুষ থাকবে, আমার ভালো চাবার জন্য লোক সংখ্যা খুব কম থাকবে। সেটা যে ওরা বুঝে গিয়ে তোকে ক্যামেরার বাইরে করে দিয়েছে, এটাই সব থেকে ভালো লেগেছে। কারণ পাবলিক যেটা চায় সেটাই কিন্তু দেখ এরা করছে। পাবলিক তোকে চায় না যে তোকে ফ্রেমে দেখাক, ওরা দেখ সেটাই মেনে নিল পাবলিকের কথায়। কেন না, পাবলিকের টাকায় খায়, স্বাভাবিক ব্যাপার। একজন ব্লগার পাবলিকের টাকাতেই খায়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যে পেমেন্টটা আছে আমিও পাবলিকের টাকায় খাই। পাবলিক বলছে তাই সেটা আমাদেরকে শুনতে হবে, তাই তো? কিন্তু হ্যাঁ, অন্যায় কথা কখনো শুনবো না, কিন্তু যেটা ন্যায় সেটা শুনেছে। জানে তো যে পাবলিক কেন বলছে, আমাদের ভালোর জন্য বলছে। আর যখন পয়সায় টান পড়ছে তখন তো বুঝতেই পারছে যে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, তাই জন্য তোকে বাদ দিয়ে দিল। কত কি বলেছে ভিতরে, বুঝতে পেরেছিস? এই জন্যও কিন্তু ভিডিওটা প্রাইভেট করেছে দালাল, বুঝলি? অনেক কিছু ব্যাপার আছে। এবার আসি পরের কথায়। এই যে বারবার বলা হয়, আমি আজকেও একই কথা বলছি, বারবার বলা হয় যে মারিয়াকে ক্ষমা করা যায় না, মারিয়া নাকি পিঠে ছুরি ফুকেছে, দুবার ছুরি ফুকেছে। তো সেটা তো পরিষ্কার কথা, সেটা তো এই দালালের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, দালালের ক্ষেত্রেও একই ব্যাপার। দালালও দুবার একই কাজ করেছে। একবার বিশ্বাস ভঙ্গ করে খারাপ কাজে, যদি তাকে ভালোবাসতো, বোন হিসেবে ভালোবাসতো, বোন আর দিদির সম্পর্ক হচ্ছে একটা আলাদা ধরনের, মানে স্বর্গীয় সম্পর্ক, এর ওপরে কোনো কিছু সম্পর্ক হয় না। বোন দিদি একটা আলাদা টান। যদি নিজের বোন বা দিদি যদি ভাবতো কেউ, তাহলে কখনো এতটা নোংরা কাজ করতে পারতো না, বোনের খারাপ চাইতো না। বাড়ির বাইরে বসে থেকে বোনের ক্ষতি করার জন্য বোনকে ঘরের ভিতর ঠেলে দিয়েছে, তাই তো? ঠেলে দেওয়া হয়েছে। সেই নোংরা কাজটা কিন্তু এই দালালও করেছে। এবং শুধু তাই নয়, লাস্ট মুমেন্টে যখন গলায় মালা পরানো হয়েছিল, কিসের মালা পরানো হয়েছিল দালালের গলায়, তখনও পর্যন্ত ওই নোংরা ছেলেটিকে হাইলাইট করা হয়েছিল।
দিনের পর দিন, এবং তুলনামূলক আলোচনা করা হয়েছিল এই কন্ট্রোভার্সি কিংয়ের সাথে, যে এই কন্ট্রোভার্সি কিংয়ের তুলনায় সে নাকি অনেক ভালো। এই কথাগুলো বারবার বলা হয়েছিল, বারবার সেও বলেছিল। আজকে তোমরা পুরনো কথা তুলে বারবার নিজের ভিডিওতে বলেছ। তোমরা বলো না মানুষকে যে ভিডিও টু ভিডিও হবে, তাই বুঝি তোমরা ভুলতে পারো পুরনো কথা? তোমরা না স্বামী ভুলতে পারো, না স্ত্রী ভুলতে পারো। স্বামী তো ভুলতেই পারে না পুরনো কথা, স্বামী তো পুরনো কথা ভুলতেই পারে না, ঠিক আছে? স্বামী পুরনো কথা ভুলতেই পারে না। তোমাদের ক্ষমতা আছে, তোমরা নিজেরাই এমন এমন ভিডিও করে রেখে দিয়েছো, তোমরা যে আর 5টা পাবলিকের বিরুদ্ধে তোমার কি বলে প্রশাসনের কাছে দৌড়বে। প্রশাসনের কাছে পাবলিকের দৌড়ানোটা হবে। হ্যাঁ, তোমরা যে জায়গায় দৌড়বে সেই জায়গা থেকে দূরে বাড়ি হলে তাকে হয়তো ছুটে আসতে হবে, সে আমাকে হোক, ওকে হোক, ওকে হোক, ওকে হোক, যাকে হোক, দৌড়ে যেতে হবে। এইটুকু হবে, বাকি আর কিচ্ছু হবে না। লবডঙ্কা। এই কেস কাস এত সহজে হয় না, একটা কমপ্লেনের ওপর নির্ভর করে হয়। আজকে আমি আমার পুরো ক্রিয়েটারদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই যে কথায় বলা হয় কেস হচ্ছে, ওর নামে কেস করা হয়েছে, ওর নামে কেস, তোমরা জানতে চাওনি যে কেসটা কতদূর এগোলো, কি হলো, কিসের ভিত্তিতে হলো? কিছুদিন আগে তো শুনেছিলাম, ভিডিও টু ভিডিওই বলছি, শুনেছি বলেই সেই ব্যাপারটা নিয়ে কথা বলছি, যে কী জন্য, কি কমপ্লেন, মানে কি কেস কি ইউহি হয়ে যায়, না কোনো কমপ্লেনের ওপর নির্ভর করে হয়? অনেক কিছু তো পরপর প্রসিডিওর থাকে, তাই তো? প্রসিডিওর অনুযায়ী তো হয়। তাহলে সেই ব্যাপারে পরপর স্টেপ ওয়াইজ একটা কেস করা হয়। আগে তো প্রশাসন থেকে খতিয়ে দেখা হবে যে যার বিরুদ্ধে তুমি এই কথাগুলো বলছো সেই যুক্তিযুক্ত কিনা, সেটা ভিত্তিযুক্ত কিনা। যদি ভিত্তিহীন মনে পড়ে তাহলে সেখানে কেসের সিলমোহরটা চাপবে কেন? কিছুদিন আগে ভিডিওর মধ্যে এই কন্ট্রোভার্সি কিং তার স্ত্রীকে যেভাবে কন্ট্রোভার্সির থালা সাজিয়ে পাবলিকের কাছে কন্ট্রোভার্সি হিসেবে তুলে ধরেছিল, সেই প্রমাণ থাকার পরে, এবং এই যে আবার রিসেন্ট পরশু যে ভিডিওটা করলো, ভিডিওটা করে প্রাইভেট করে দিল, ভিডিওটার মধ্যে কত কিছু ছিল, কত কিছু ছিল। পুরনো কথা নিজে থেকে তুলছে, যেখানে পাবলিককে বলছে পুরনো কথা তোমরা আলোচনা করো না, সেখানে আবার পুরনো কথা তুলে একইভাবে পাবলিকের কাছে থালা সাজিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে। এই যে এটা আমাদের কাছে ডাউনলোড রইল, এটা তো আমাদের ক্ষেত্রেই ভালো। এটা যখন প্রশাসনের কাছে দৌড়বে তখন আমরা যাতে প্রমাণস্বরূপ দিতে পারি, কারণ সব কিছুর ইনভেস্টিগেশন হয়। আজকাল আইন আর সেই জায়গায় নেই। প্রশাসনের কাছে দৌড়ালেই একটা মানুষকে কেউ মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে না, আর কেউ ঝুলিয়ে দিচ্ছে না, ঠিক আছে, ফাঁসে কাটে দাঁড় করিয়ে দিচ্ছে না। প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ সত্যিই এ দোষী, তবে তার উপর একটা মালা পরানো হয়, আদারওয়াইজ চট করে মালা পরানো যায় না, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই হয়। হয় কখন? এই যে দালাল যেরকম সুপ্রিম লেভেলের মালা পড়েছিল, সেই রকম লেভেলের হলে অবশ্যই মালা পরানো যেত। সেই রকম লেভেলের হলে অবশ্যই মালা পরানো যেত। এটা একমাত্র দালালই পড়তে পারে, আদারওয়াইজ অন্য কেউ পারে না। বুঝতে পেরেছ? অন্য কেউ পারে না দালাল ছাড়া। দালাল যে লেভেলে এই কন্ট্রোভার্সি কিং আর কুইনকে নিয়ে ভিডিও করেছিল, এই রকম মালা কেবলমাত্র দালালই পড়তে পারে। তো কি করা যেতে পারে? মানুষকে ফাঁসানোর জন্য একটা ভিত্তিহীন কমপ্লেন করা যেতে পারে, কিন্তু প্রশাসন তো দেখবে যে সেটা ভিত্তিযুক্ত না ভিত্তিহীন, তারপর সেখানে স্ট্যাম্প পড়বে, তারপর তোমাকে চালান করা হবে। আদারওয়াইজ সব কিছু ভুল। কি আমি ঠিক বললাম তো, নাকি ভুল বললাম? আমি জানি না ওদের ওই ব্যাপারটার কি হয়েছে। আমি যেটা বললাম সেটা হচ্ছে এটা ঘটনা, এটা সবার সাথেই ঘটতে পারে। আমি সেটা বললাম যেটা ঘটনা, প্রশাসন কিভাবে এগোয় আমি সেই কথাটা দায়িত্ব নিয়ে বললাম। আদারওয়াইজ ওই দিকে কী হয়েছে সেটা তো আমি এখনও জানি না। আমরা তো জানতে চাই যে ব্যাপারটা কি হয়েছিল। হঠাৎ করে ভিডিওর মধ্যে বলে যে হ্যাঁ আমি করেছি, তো সেটা কোন দিকে গেল, কিভাবে গেল? নাকি সেটাও ভুয়ো ছিল, সেটাও মিথ্যে ছিল, দিনের পর দিন এইভাবে বলার মতো। এইবার আসি, দালাল বলল না যে যদি সত্যি একে টাকা পয়সা এই রোগের নাম করে তুলতে হয় তাহলে ভিডিওটা প্রাইভেট করবে কেন? ও মা, এই চ্যানেলে তো ভিউজই হয় না। কিংয়ের চ্যানেলে ধোঁয়া দেওয়া হয়, আর ভিউজ আর আগুনটা জ্বলে ওঠে কুইনের চ্যানেলে। এটা তো স্বাভাবিক কথা, তাই না? কিরে দালাল, তুই চেটে যা, হেব্বি লাগে তোকে চাটতে দেখতে, শান্তি যা লাগে না, হেব্বি শান্তি লাগে। শুনলাম দালাল সুলভ শৌচালয়ে কেউ এখনো হিসু করতে বডি করতে আসছে না, কি ব্যাপার রে? সবার আশীর্বাদ তোর ওপর, লাগবেই লাগবে। আমাদের আশীর্বাদ কখনো না ফলে যেতে পারে? লাগবেই লাগবে আমাদের আশীর্বাদ।
কেউ আসবে না হিসি করতে, পটি করতে। আমাদের আশীর্বাদ রইল, একদম পরিষ্কার।